আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে। আগামী বছর থেকে নাম হবে ঢাকা বাণিজ্য মেলা। মেলার আগের নাম থেকে বাদ যাচ্ছে আন্তর্জাতিক শব্দটি। 1995 সাল থেকে এই মেলা হয়ে আসছে। দীর্ঘদিন আগারগাঁওয়ে বাণিজ্য মেলা আয়োজন করা হলেও এখন সেটি পূর্বাঞ্চলে যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। সোমবার ইপিবির কার্যালয়ে সংস্থাটির 148তম পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম পরিবর্তনের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিতি করানো। বাস্তবে দেখা যাচ্ছে অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধি দলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না। অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামেও উপস্থাপন করা হচ্ছে। বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এমন বাস্তবতায় মেলার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। গেল অর্থ বছরে বড় অর্থনৈতিক সাফল্য দেখিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2024-25 অর্থ বছরে সংস্থাটি 937 কোটি টাকা মুনাফা করে রেকর্ড করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024-25 অর্থ বছরেই বিমানের কার্যক্রমে যাত্রী পরিবহন হয়েছে 3.4 মিলিয়ন, কার্গো পরিবহন 43,918 টন। এছাড়াও 2025 সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসের সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে। গত অর্থ বছরে বিমানের বহরে 21টি উড়োজাহাজ ছিল, যার মধ্যে বর্তমানে 19টি নিজস্ব মালিকানাধীন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ও জ্বালানি সাশ্রয়ী 4টি বোয়িং এবং 2টি ড্রিমলাইনার। এবারে জানিয়ে দিব বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশের টাকার বিনিময় হার। সপ্তাহের তৃতীয় কর্মদিবস অনুযায়ী বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্কিন ডলারের বিক্রয় মূল্য 121.60 টাকা, পাউন্ড বিক্রি হচ্ছে 164.12 টাকায়। এছাড়া ইউরো 141.74, জাপানি ইয়েন 0.82, অস্ট্রেলিয়ান ডলার 78.47, হংকং ডলার 15.80, সিঙ্গাপুর ডলার 94.20, সৌদি রিয়াল 32.24 এবং মালয়েশিয়ার রিঙ্গিত বিক্রি হচ্ছে 28.61 টাকায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আজও প্রায় অপরিবর্তিত রয়েছে। আগস্টের অর্ধেক পার করেও দাম $70 নিচে অবস্থান করছে। আর যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে 62.99 মার্কিন ডলারে। এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে 67.83 মার্কিন ডলারে। ভারতে এই মূল্য 67.29 এবং দুবাইতে বিক্রি হচ্ছে 69.08 মার্কিন ডলারে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, বাগেরহাট ও পটুয়াখালীতে সাশ্রয়ী দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে টিসিবি। ফ্যামিলি কার্ড ছাড়াও এসব পণ্য কেনা যাচ্ছে, তবে প্রচারণা না থাকায় এ বিষয়ে অনেকেই জানেন না। টিসিবি বলছে, ঢাকা মহানগরীতে এই কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। বাকি 6 জেলায় শেষ হবে 31 আগস্ট। চলতি মাসের 10 তারিখ থেকে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, বাগেরহাট ও পটুয়াখালীতে 128টি ট্রাকে 3টি পণ্য বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা 115 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 80 টাকা দরে 1 কেজি চিনি এবং 70 টাকা দরে 1 কেজি মসুরের ডাল কিনতে পারছেন। শুধু ফ্যামিলি কার্ডধারী নয়, যে কেউ এই কার্যক্রমে ন্যায্য মূল্যে পণ্য 3টি কিনতে পারবেন। আমরা তো এত দাম দিয়ে কিনতে পারি না,
এই জন্য এটা পাইলে আমার সুবিধা। সাশ্রয় মূল্যে পাচ্ছি, এই কারণে অনেক উপকার হতেছে আমার। তবে প্রচারণার অভাবে অনেকে ট্রাক সেল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতা সাধারণের। প্রচারণা ওরকম ভাবে নাই আসলে। আর আমরা যদি ওইভাবে জানতে পারতাম তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। প্রচার মানেই প্রসার, কাজে এই প্রচার সবসময়ের জন্যই ভালো। প্রচার হলে তো আমরা জানতে পারি যে কোথায় দিচ্ছে, তাহলে আমরা ভোগান্তিটা কম হয়। টিসিবি জানিয়েছে দেশের সাধারণ মানুষকে নিত্যপণ্যের বাড়তি দাম থেকে রেহাই দিতেই ট্রাক সেল চালু করা হয়েছে। এই কার্যক্রমের বর্তমান যে কার্যক্রমটা শুরু হয়েছে, এটার উদ্দেশ্য হলো টিসিবির যেই কার্ডধারী, ফ্যামিলি কার্ডধারী সংখ্যা, যে সকল মহানগর এবং জেলায় 50%-এর নিচে কার্ডধারী সংখ্যা রয়েছে, সে সকল মহানগর এবং জেলায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ যেন টিসিবির এই নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ সাশ্রয়ী মূল্যে এবং ন্যায্য মূল্যে পায়, সেই উদ্যোগ থেকেই এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ট্রাক সেলে পণ্য মিলছে। প্রতিটি ট্রাকে থাকে 500 পরিবারকে দেওয়ার মতো পণ্য। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার এখন পর্যন্ত মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আস্থা কতটা, তারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ সুমনা। আমি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছি, যেখানে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। বিনিয়োগকারীরা বলছেন যে বাজার নিয়ে তারা বেশ আশাবাদী। আমরা দেখছি সকাল থেকেই আসলে সূচকের একটি ঊর্ধ্বগতির মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। আমরা যদি একটু লেনদেনের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখব যে ডিএসসির ইএক্স সূচক আপনার 8 পয়েন্ট বেড়ে এখন মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5428 পয়েন্টে। একই সাথে আমরা যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি, লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে আজকে ঢাকার শেয়ার বাজারে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে। দর বাড়ার ক্ষেত্রে যে সমস্ত প্রায় 209টি কোম্পানির আজকে দর বেড়েছে। দাম কমার মধ্যে রয়েছে 126টি কোম্পানি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 63টি কোম্পানির ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন ভলিউমের ক্ষেত্রে দেখি ঢাকার বাজারে, তাহলে আমরা এখন পর্যন্ত দেখছি যে প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 647 কোটি টাকা, প্রায় 650 কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে ঢাকার পুঁজিবাজারে। যেটি আপনার গতকাল কিন্তু লেনদেন হয়েছিল, আমরা দেখেছিলাম যে দিন শেষে প্রায় লেনদেন হয়েছিল 975 কোটি টাকার শেয়ার। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা আশা করছেন যে বাজারে আজকে একটি ভালো লেনদেন হবে, একটু ভালো পরিস্থিতি থাকবে এবং চাঙ্গাভাব বিরাজ করবে, সেরকমটাই তাদের প্রত্যাশা। সুমনা, আপনার মাধ্যমে আসলে জানাতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ আলী। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত শুনবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা জানতে চাইবো যে আজকের পুঁজিবাজারটিকে আপনি কিভাবে দেখছেন এবং বিনিয়োগকারীদের সব মিলিয়ে যে আপনার বিনিয়োগের পরিস্থিতি কেমন বাজারে। জি, ধন্যবাদ। দেখেন, কয়েকদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে বুল এন্ড বিয়ার একটা ফাইট হচ্ছে এবং সেখানে বাজার প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, এর মধ্যে বাজার চলছে। ভলিউমসগুলো ভালো আছে, উইচ ইজ এ গুড থিং। এবং আমি আশা করব যে সামনে ভবিষ্যতে বাজারটা এরকমই একটু বেটার টার্ন নেবে, এটা আমার আশা। বাজারের খাতগুলোর কি অবস্থা? সব খাতেই ট্রেড হচ্ছে, বাট ইভেনচুয়ালি যেটা আমরা দেখছি সেটা হলো যে কিছু কিছু খাতে খুব, যেখানে ম্যাক্সিমাম টাকা আটকায় আছে বিনিয়োগকারীদের, সেখানে ওই লেভেলে কিন্তু যাচ্ছে না বাজার, যে ওখান থেকে একজন বিনিয়োগকারী বের হয়ে আরেকটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে, সেই পরিস্থিতিতে এখনো বাজার পৌঁছায় নাই। তবে আমরা দেখছি যে বাজারে কিন্তু লেনদেন ভলিউমটা কিন্তু আপনার আগের চেয়ে এখন কিন্তু প্রায় 500 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিনের লেনদেনই আমরা দেখছি। তো বিনিয়োগকারীদের এখন কিভাবে, মানে বিনিয়োগের ক্ষেত্রে কি কি পন্থা অবলম্বন করা উচিত? দেখেন, বিষয়টা হচ্ছে যে এসইসিকে এখন উচিত যে বাজারটা বাজারের মতো ছেড়ে দেয়া, কোনো ইন্টারফারেন্স না করা, ভিন্ডিকটিভ কোনো ডিসিশন না নেওয়া। শুধু ওনাদের দেখা প্রয়োজন যে বাজারে কোনো কেউ সেটার নিচ্ছে কিনা, কোনো ফাউল প্লে হচ্ছে কিনা সেটা দেখা দরকার, কোনো সুযোগ কেউ নিচ্ছে কিনা কোনো বিনিয়োগকারী সেটা ওনারা দেখবেন, কোনো ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা সেটা ওনারা দেখবেন। বাজারের মতো বাজার ছেড়ে দিলে কোনো প্রবলেম নাই। আর একটা জিনিস, যেটা এখন নতুন বিনিয়োগ কিন্তু আসতেছে না, ফ্রেশ ফান্ড আসতেছে না। তো ফ্রেশ ফান্ড আনার জন্য ভালো আইপিও ছাড়া উচিত এবং একটু ভলিউমস আর একটু বেটার হলে, সরকারি যে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন যে সরকারি কোম্পানিগুলো বাজারে নিয়ে আসা, সেদিকে উদ্যোগী হওয়া দরকার, তাইলে ফ্রেশ ফান্ড বাজারে ইনভেস্ট হবে, সেইটা খুব প্রয়োজন।
আপনি বলছিলেন যে আইপিও, তো আইপিও আসার ক্ষেত্রে কি সমস্যা? আমরা অনেকদিন ধরে শুনছি যে আইপিও আসবে, কিন্তু আমরা তো সেভাবে আইপিও দেখছি না। মূল সমস্যাটা কোথায়? দেখেন, আইপিও অনেকগুলো ক্যান্সেল হয়েছে, হ্যাঁ, যেগুলো দুর্বল আইপিও সেগুলো এসএসসি ক্যান্সেল করেছে। এখন ভালো আইপিও এটা বের করতে হবে, মার্কেটিং করতে হবে, এবং এটা ডিএসসির উপরেও কিছুটা ছেড়ে দিতে হবে। ডিএসসিও সেটা নতুন আইপিও ভালো কোম্পানিগুলো নিয়ে আসার জন্য তাদেরকে এই মার্কেটিংয়ের কাজটা করতে হবে ডিএসসিকেও। সো আমার কাছে মনে হয় যে এইটা ডিএসসি এসএসসি উভয়কেই চেষ্টা করতে হবে, মার্কেটিং করে ভালো আইপিও নিয়ে আসতে হবে, সরকারি কোম্পানি নিয়ে আসতে হবে, ফ্রেশ ফান্ড যাতে ইনজেক্ট হয় বাজারে। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুমনা, আমরা আসলে জনাব আহমেদ রশিদ আলীর কাছে শুনছিলাম বাজার পরিস্থিতি নিয়ে। তো বাজারে আমরা আসলে প্রথম 3 ঘন্টায় দেখছি যে বাজারে একটি চাঙ্গা ভাব বিরাজ করছে, ঊর্ধ্বগতি বিরাজ করছে, যেটি আমরা গতকালকেও দেখেছিলাম যে গতকালকেও প্রায় আপনার 975 কোটি টাকা লেনদেন হয়েছিল। একই সাথে ডিএসইএক্স সূচক যেটি আপনার, সেটিও আমরা দেখেছিলাম যে 18 পয়েন্ট বেড়ে আসলে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছিল। তো সেই হিসাবে আজকেও আমরা যেহেতু দেখছি যে সকাল থেকেই আসলে আপনার সূচকের একটি ঊর্ধ্বগতি ভাব দেখা যাচ্ছে। দিনভর আপনার দেখছি সূচকের ওঠানামার মধ্য দিয়ে এখন সূচকে খানিকটা তেজি ভাব দেখা যাচ্ছে। তো আরও 1.5 ঘন্টা যেহেতু লেনদেন বাকি আছে, 1.5 ঘন্টা পরে আসলে বোঝা যাবে যে বাজারের আসলে সবশেষ লেনদেন কি যে দাঁড়ায় এবং সূচকের কি অবস্থা দাঁড়ায়। তো সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ইমন, আপনাকে ধন্যবাদ। আগামী 1 বছরে 1 লাখ কর্মীকে জাপানে পাঠাতে চায় বাংলাদেশ। অন্তত 30,000 শিক্ষার্থী এই সুযোগ পাবেন। মাত্র 5 লাখ টাকা ব্যয়ে স্টুডেন্ট মাইগ্রেশন সম্ভব, তবে এজন্য শিখতে হবে জাপানি ভাষা। সোমবার রাজধানীর জাতীয় আর্কাইভসের সম্মেলন কক্ষে জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা জানানো হয়। অ্যাসোসিয়েশন অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ এই সেমিনারে আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, অদক্ষ কর্মীরা বাইরে গিয়ে কম বেতনে কাজ করতে বাধ্য হন, তাই ভাষা শিক্ষা সহ কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি। সেখানে যতগুলো ক্যাটাগরিতে আমরা চলে যাব এবং এট দ্য সেম টাইম পলিসি। জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আয়শা বেগম। বাড়িতে বসেই কেঁচো দিয়ে সার উৎপাদন করছেন তিনি। প্রতি মাসে অন্তত 250,000 টাকা আয় করছেন এই নারী উদ্যোক্তা। তার সাফল্য দেখে খুশি পরিবার ও এলাকাবাসী। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের নারী আয়শা বেগম। অভাব অনটনের কাছে হার মানেননি তিনি। অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছেন উদ্যোক্তা হয়ে। 2020 সালে উপজেলা কৃষি অফিসের আওতায় কেঁচো সার উৎপাদনের প্রশিক্ষণ নেন আয়শা। পরে 100টি রিং দিয়ে সার উৎপাদন শুরু করেন। তখন থেকেই আয়শা বেগমের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। বর্তমানে 100টি রিং থেকে প্রায় 15 থেকে 20 টন সার উৎপাদন হচ্ছে। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। এমন সাফল্যে অনেকের মাঝে কম্পোস্ট সার উৎপাদনের আগ্রহ বাড়ছে। কেঁচো সার এটা অনেক ভালো, এটা দিয়ে কৃষি সবচাইতে ফলন ভালো হয়, আর এইরকম আমারও করার ইচ্ছা আছে আগামীতে। ধানে দেওয়ার জন্য দিছিলাম, ফলন ভালো হচ্ছে দেখে এই বছর আমল দেওয়া স্কুলের সময় আসলাম। সফল এই উদ্যোক্তা শুরুতে নানা প্রতিবন্ধকতার শিকার হন, কিন্তু এখন পরিবার সহ এলাকার সবাই এগিয়ে আসছেন। প্রথম মনে করেন যে আমার আশেপাশে সবাই বলতো যে কেঁচো ব্যবহার করো, ঘৃণা লাগে, এগুলো কেমন করে করো, আর এটা দিয়ে কি হবে, এই সার দিয়ে কি হয়, আর নানান ধরনের কথা বলতো। এখন আল্লাহর রহমত সবাই বলতেছে যে তুমি এটা কি করলে, কার থেকে কি হলো। এখন তো ওনারাই আমাকে বলে যে আরো বড় করো। বিক্রি আমার হচ্ছে গাইবান্ধা জেলায় হচ্ছে, তারপর রংপুরে হয়, দিনাজপুরের ভিতরে, এই দিক গোবিন্দগঞ্জের ভিতরে, কমলপুর। গরুর গোবরের কেঁচো ছেড়ে একটি নির্দিষ্ট সময় রেখে দেওয়ার পর তৈরি হয় উন্নত মানের জৈব সার। এই সার জমির উর্বরতা বৃদ্ধি করে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহারের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, খাদ্য উৎপাদনের সহজলভ্যতা কমে যাচ্ছে। এই কারণেই কৃষি বিভাগ নিয়মিতভাবে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য জৈব সার সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তিনি জানান এই পদ্ধতিতে উৎপাদন করায় জৈব সার কম খরচে অধিক ফলন দেওয়ার পাশাপাশি মাটির স্বাস্থ্য ভালো রাখে। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল বাণিজ্য সংবাদে।